আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি শান্তা খান ষষ্ঠ শ্রেণী বাবিপ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলেই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি বের করো। আজকে আমি তোমাদের পড়াবো অধ্যায় 8, অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পৃষ্ঠা 66। আশা করি সকলেই বই খুলেছ। মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। মানুষ অনেক আগে জন্ম নিলেও প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। তার মানে প্রাচীনকালে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না কোনো নাগরিকত্বের ধারণা। সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। কি গড়ে ওঠে? নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাচীনকালের রাষ্ট্রের ধারণার উৎপত্তি ঘটে। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 700 কোটি। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় কত কোটি? 700 কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক। যেমন আমরা সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের অধিবাসী এবং নাগরিক। রাষ্ট্র বলতে কি বোঝায়? কিভাবে একটি রাষ্ট্র গঠিত হয়? নাগরিক বলতে কি বুঝো? কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায়? এই অধ্যায়ে আমরা সে সম্পর্কে জানব এবং আলোচনা করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানব দেখো। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র তা ব্যাখ্যা করতে পারবো। নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে নাগরিকতা অর্জনের পদ্ধতি বর্ণনা করতে পারবো। বিভিন্ন দেশের নাগরিকতা অর্জন পদ্ধতির তুলনা করতে পারবো। দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। দেশের উন্নয়নে নাগরিকের সক্রিয় ভূমিকার গুরুত্ব উপলব্ধি করব। রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনে 4টি উপাদান রয়েছে। রাষ্ট্র গঠনে কয়টি উপাদান রয়েছে? দেখো এখানে একটি বক্সে ছক আকারে দেওয়া আছে। রাষ্ট্র গঠনে কয়টি উপাদান রয়েছে? 4টি। জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এই 4টি উপাদান দিয়ে রাষ্ট্র গঠিত। এগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। এই 4টি যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। 1 নাম্বার, জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ। চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ। অন্যদিকে সান ম্যারিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা মাত্র 30,000। বিশ্ব জনসংখ্যার 2015 সালের চার্টশিট থেকে এটা করা।
চীনের জনসংখ্যা 137,20,00,000। অন্যদিকে সান ম্যারিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা মাত্র 30,000। ঠিক আছে, এরপরে আসো ভূখণ্ড। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থিতি আকাশ সীমাকে বোঝায়। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোট হতে পারে। যেমন ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে প্রায় 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও ভ্যাটিকান নগরকেন্দ্রিক রাষ্ট্র। সিঙ্গাপুর ও ভ্যাটিকান নগরকেন্দ্রিক রাষ্ট্র। আচ্ছা, 3 নাম্বার সরকার। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এ ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, তাকে সে আদেশ পালনে বাধ্য করতে পারে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বময় ক্ষমতা। এরপরে পার্ট 2, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তোমরা সবাই জানো 1971 সালে 16 ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের উপাদানগুলো সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নিই। প্রথমেই আসতেছে জনগোষ্ঠী। দেখো এখানে একটি ছক মানচিত্রের মতো করে বাংলাদেশের জনগোষ্ঠী দেওয়া আছে। বাংলাদেশের জনসংখ্যা বিশাল। এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন। সূত্র আদমশুমারি 2011। এটা 2011 সালের আদমশুমারি থেকে পাওয়া। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু। এরা এদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম? 8ম বৃহত্তম রাষ্ট্র। এরপরে আসো ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে আমরা এ ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। উত্তরে ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত।
অসংখ্য নদ নদী, হাওর বিল, পাহাড় পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এ ভূখণ্ড গঠিত। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। দেখো এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো মাঝখানে কি ঢাকা আমাদের রাজধানী, তার পাশে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এর পাশে ভারত, মেঘালয়, ভারতের আসাম, ত্রিপুরা, সর্বোচ্চ নিচে কি বঙ্গোপসাগর, কক্সবাজার, মিয়ানমার বাংলাদেশের এই পাশে। এ পাশে হচ্ছে ভারত, পশ্চিমবঙ্গ, এটাও ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। ঠিক আছে, চিত্রটা তোমরা বাসায় দেখবে। এরপরে আসতেছে কি, ভূখণ্ডের পরে কি বলতো, সরকার। ভূখণ্ডের পরে সরকার। সরকার বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সব দেশের সরকার কিন্তু একরকম না। বাংলাদেশের সরকার ব্যবস্থা কীরকম, মন্ত্রী পরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এরপরে সার্বভৌমত্ব। বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এ ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। এ কারণেই অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। উপরের আলোচনায় আমরা জেনেছি রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে। এর রয়েছে বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌম ক্ষমতা। দলে ভাগ হয়ে বাংলাদেশের জনগোষ্ঠী, ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করতে পারো তোমরা। এরপরে পাঠ 3, নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরে বসবাসকারীদের নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গড়ে উঠত রাষ্ট্র। এর অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতো। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের 4টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। দেখো এখানে ছক আকারে দেওয়া আছে। নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত থাকবে, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য থাকতে হবে, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করতে পারবে। নাগরিকের এই 4টি প্রধান বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়েই নাগরিকত্ব পায়।
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক ও বিদেশী। একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও বাস করে। আমাদের দেশে আমরা ছাড়াও বিদেশে অনেক লোকজন বাস করে। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। এরপরে নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুইটি প্রধান উপায়, জন্মসূত্রে আর অনুমোদন সূত্রে। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক। যারা জন্মগতভাবেই জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা অনুমোদন বা আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করে তারা রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত, তারা রাষ্ট্রের অনুমোদন সূত্রে নাগরিক। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হলো জন্মসূত্র নীতি ও জন্মস্থান নীতি। তাহলে জন্মসূত্র নীতি, এ নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের অধিক নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবা সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এ নীতি অনুসরণ করে থাকে। এ নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবার সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। বুঝতে পেরেছ? তাহলে আজকে এ পর্যন্তই, বাকিটুকু আমরা পরের ক্লাসে দেখে নিব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে। বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে? আল্লাহ হাফেজ।